হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ধাপ আমি বলছি। যা বলছিলাম, অনুধাবনমূলক কিছু প্রশ্ন। আর্থিক বাজার বলিতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে সেই বাজারকে বোঝায় যে বাজারে বিভিন্ন প্রকারের আর্থিক সম্পদ অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়। আর্থিক বাজারে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় প্রকার আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর্থিক সম্পদ বা সিকিউরিটিজ বলতে শেয়ার, ঋণপত্র, ট্রেজারি বিল ইত্যাদিকে বোঝানো হয়। লেনদেনকৃত আর্থিক সম্পদের ধরন ও মেয়াদের উপর ভিত্তি করে আর্থিক বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন মুদ্রা বাজার বা মানি মার্কেট, মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট। মুদ্রা বাজার বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। মুদ্রা বাজার বা মানি মার্কেট হলো এমন একটি বাজার যেখানে স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়। স্বল্পমেয়াদী আর্থিক সিকিউরিটিজ বলতে সেই সকল আর্থিক সম্পদকে বোঝায় যাদের মেয়াদ পূর্তির সময় সর্বোচ্চ 1 বছর অথবা 1 বছরের চেয়ে কম। অর্থবাজারে লেনদেনকৃত আর্থিক সম্পদগুলো হলো ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক পত্র, পুনঃচুক্তিপত্র, অহস্তান্তরযোগ্য আমানত দলিল ইত্যাদি। অর্থবাজার থেকে কোনো প্রতিষ্ঠান চলতি মূলধন সংগ্রহ করে থাকে। এই বাজারের তারল্য অন্যান্য বাজার অপেক্ষা অনেক বেশি। বাংলাদেশে মুদ্রা বাজার বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমি বলছি মূলধন বাজার বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। যে আর্থিক বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বা পুঁজি বাজার বলে। মূলধন বাজার থেকে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে। দীর্ঘমেয়াদী মূলধন আর্থিক সম্পদ বলতে 1 বছরের চেয়ে বেশি মেয়াদী আর্থিক সিকিউরিটিজ, যেমন শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদিকে বোঝায়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পোন্নয়নে মূলধন বাজারকে জীবনী শক্তি বা লাইফ ব্লাড হিসাবে চিহ্নিত করা হয়। মূলধন বাজারকে ইংরেজিতে এক্সচেঞ্জ বলা হয়। বাংলাদেশে 2টি মূলধন বাজার রয়েছে। 1. ঢাকা স্টক এক্সচেঞ্জ, যাকে সংক্ষেপে ডিএসই বলা হয়। চিটাগাং স্টক এক্সচেঞ্জ, যাকে সিএসই বলা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্থাৎ মূলধন বাজারগুলো নিয়ন্ত্রণ করে থাকে। সকল কোম্পানি কি বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে ব্যাখ্যা করো। সকল কোম্পানি বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে না। সাধারণত ব্লু চিপ কোম্পানিগুলো বাণিজ্যিক পত্র ইস্যু করে থাকে। ব্লু চিপ কোম্পানি হলো সেই ধরনের কোম্পানি যাদের আর্থিক অবস্থা খুবই ভালো এবং শক্ত। অন্যভাবে বলা যায়, যে সকল কোম্পানির আর্থিক কাঠামো খুবই মজবুত, নামি দামি ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে সবার নিকট গ্রহণযোগ্য, মুনাফা অর্জন ক্ষমতা অনেক এবং দেউলিয়াত্বের ঝুঁকি নেই বললেই চলে, সেই সকল প্রতিষ্ঠানকে ব্লু চিপ কোম্পানি হিসাবে আখ্যায়িত করা হয়। আর শুধুমাত্র এই ধরনের প্রতিষ্ঠানগুলোই বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে। কোনো কোম্পানির বন্ডের আয়ের হার কোন কোম্পানির বন্ডের আয়ের হার ট্রেজারি বন্ডের আয়ের হারের সমান হলে তা ঝুঁকিমুক্ত হবে কি ব্যাখ্যা করো। না, কারণ কোনো প্রতিষ্ঠানের আয়ের হার ট্রেজারি বন্ডের আয়ের হারের সমান হলেও উক্ত প্রতিষ্ঠানের বন্ডের ঝুঁকি ট্রেজারি বন্ডের সমান হবে না। সাধারণত
ট্রেজারি বন্ড সরকার কর্তৃক ইস্যু করা হয়ে থাকে। যেহেতু সরকার কখনো দেউলিয়া হয় না, সেহেতু ট্রেজারি বন্ডের কোনো প্রকার খেলাপি ঝুঁকি থাকে না, অথবা ঋণ অনাদায়ী ঝুঁকি থাকে না। কিন্তু সরকার ব্যতীত অন্য যে কোনো ধরনের কোম্পানির ক্ষেত্রে দেউলিয়াত্বের ঝুঁকি অনেক বেশি। এমনকি জামানতযুক্ত বন্ডের ক্ষেত্রেও ঋণ অনাদায়ী ঝুঁকির অস্তিত্ব বিদ্যমান থাকে। সে কারণে কোনো প্রতিষ্ঠান আয়ের হার ট্রেজারি বন্ডের আয়ের হারের সমান হলেও কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড 100% ঝুঁকিমুক্ত হবে না। আর একটা প্রশ্ন, কোন বাজারে বিনিয়োগকারীর নিকট হতে কোম্পানি সরাসরি মূলধন পেয়ে থাকে ব্যাখ্যা করো। প্রাইমারি বাজার বা প্রাইমারি মার্কেট হতে বিনিয়োগকারীর নিকট থেকে কোম্পানি সরাসরি মূলধন সংগ্রহ করে থাকে। কারণ প্রাথমিক বাজারে ইস্যুকারী প্রতিষ্ঠান সরাসরি বিনিয়োগকারীর নিকট থেকে শেয়ার বা ঋণপত্র বিক্রয় করে থাকে, যা পরবর্তীতে মাধ্যমিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বারবার হাত বদল হতে পারে। ট্রেজারি বিল কোন বাজারে বিক্রয় হয় তা ব্যাখ্যা করো। ট্রেজারি বিল প্রধানত প্রাথমিক বাজারে ক্রয় বিক্রয় করা হয়। সরকারের ট্রেজারি বিভাগ কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিকট সরাসরি ট্রেজারি বিল বিক্রয় করে থাকে। বাংলাদেশে ট্রেজারি বিল বিক্রয় হয় নিলামে অর্থাৎ অকশনের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক 15টি আর্থিক প্রতিষ্ঠানের নিকট অকশন প্রক্রিয়ায় ট্রেজারি বিল বিক্রি করে থাকে। উক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রাইমারি ডিলার হিসাবে সংক্ষেপে পিডি বলা হয়। 15টি প্রাথমিক ডিলারের মধ্যে 12টি ব্যাংকিং প্রতিষ্ঠান এবং বাকি 3টি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। পরিশেষে বলা যায় যে ট্রেজারি বিল প্রাথমিক বাজারে নিলামের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করা হয়। সাধারণ জনগণ ট্রেজারি বিল ক্রয় করতে পারে না। ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড উভয় কি ঝুঁকিমুক্ত হয় ব্যাখ্যা করো। ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড উভয়ই ঝুঁকিমুক্ত। সাধারণত সরকারিভাবে স্বীকৃত সিকিউরিটিজকে ট্রেজারি সিকিউরিটিজ বলা হয়। বাংলাদেশে 3 ধরনের ট্রেজারি সিকিউরিটিজ প্রচলিত আছে, যেমন ট্রেজারি বিল, ট্রেজারি নোট এবং ট্রেজারি বন্ড। সরকার কখনো দেউলিয়া হয় না, যে কারণে ট্রেজারি সিকিউরিটিজ ঝুঁকিমুক্ত হয়ে থাকে। সুতরাং ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড উভয়ই ঝুঁকিমুক্ত। মুদ্রা বাজার নিয়ন্ত্রণে কোন ব্যাংক সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো? মুদ্রা বাজার নিয়ন্ত্রণে প্রধানত কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক অর্থবাজারকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এছাড়া মুদ্রা বাজারের গতিশীলতা আনয়নে বাণিজ্যিক ব্যাংকসমূহ সহায়ক ভূমিকা রাখতে পারে ইত্যাদি। মুদ্রা বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ লেনদেন হয়, এর সাথে কি তুমি একমত ব্যাখ্যা করো। আমি এই কথার সাথে একমত না, কারণ মুদ্রা বাজার হলো স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের বাজার। এখানে 1 বছরের সমান অথবা 1 বছরের কম সময়ের সিকিউরিটিজ যেমন ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র ইত্যাদি লেনদেন হয়। পক্ষান্তরে মূলধন বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ লেনদেন হয়ে থাকে। স্থির আয়যুক্ত মেয়াদি সিকিউরিটিজের সাথে সাধারণ শেয়ারের ঝুঁকির তুলনা করো। ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন
মালিকানা ভিত্তিক মূলধন, 2 বহির্দায় ভিত্তিক মূলধন। অন্যভাবে বলা যায় ইকুইটি মূলধন ও ঋণকৃত মূলধন। ঋণকৃত মূলধন বলতে বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিকে বোঝায়, আর ইকুইটি মূলধন বলিতে শেয়ার মূলধনকে বোঝায়। বন্ড বা ডিবেঞ্চার হলো স্থির আয়যুক্ত দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ, অর্থাৎ এই সিকিউরিটিজের মালিকেরা প্রতিষ্ঠানের ঋণদাতা হিসেবে সুনির্দিষ্ট হারে সুদ পায়। অন্যদিকে ইকুইটি শেয়ারের মধ্যে অগ্রাধিকার শেয়ারের মালিকরাও নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। শুধুমাত্র সাধারণ শেয়ারের মালিকদের আয় পূর্ব নির্ধারিত থাকে না। এছাড়া মূলধন ফেরত ও মুনাফা বণ্টনের সময় সাধারণ শেয়ার হোল্ডাররা স্থির আয়যুক্ত সিকিউরিটিজ হোল্ডারদের দাবি আদায়ের পরে নিজেদের অংশ পেয়ে থাকে, যে কারণে সাধারণ শেয়ার হোল্ডারদের ঝুঁকির পরিমাণ স্থির আয় সিকিউরিটিজদের চেয়ে বেশি হয়ে থাকে। এজন্য সাধারণ শেয়ার হোল্ডারকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ হিসাবে অভিহিত করা হয়। যেহেতু ঝুঁকি বেশি, সেহেতু সাধারণ শেয়ারের ব্যয় অন্যান্য সকল সিকিউরিটিজের চাইতে অধিক হয়ে থাকে। ট্রেজারি বন্ডের চেয়ে কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ থাকা কি সম্ভব? ব্যাখ্যা করো। ট্রেজারি বন্ডের চেয়ে কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ থাকা সম্ভব না, কারণ ট্রেজারি সিকিউরিটিজগুলো সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং এদের কোনো দেউলিয়াত্বের ঝুঁকি থাকে না। এদেরকে ঝুঁকিবিহীন আর্থিক সম্পদ বলা হয়। সরকারি সিকিউরিটিজ ব্যতীত অন্য সকল প্রকার সিকিউরিটিজের মধ্যে খেলাপি ঝুঁকি জড়িত, তাই ট্রেজারি বন্ডের চেয়ে কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট, এটাই উল্লেখযোগ্য বিষয়। এই অধ্যায়ে কোনো অঙ্ক নেই, কিন্তু ফিন্যান্সের মূল বিষয় এখানে আলোকপাত করা হয়। কাজেই এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য তোমাদের সবাইকে বিষয়ভিত্তিক জ্ঞান অর্থাৎ মূল বইয়ে আলোচ্য বিষয়গুলো বিস্তারিতভাবে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমার লেকচারটা তোমরা শুনলে অন্তত বিষয়ভিত্তিক এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট সম্বন্ধে তোমাদের ধারণা বিস্তারিত তোমরা বুঝতে পারবে, এবং যেভাবেই প্রশ্ন করো না কেন তোমরা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা নিজের মতো করে লিখতে পারবে। জ্ঞানের জন্য 1টা লাইন লিখবে, অনুধাবনের জন্য 2টা লাইন, উচ্চতর দক্ষতা এবং উদ্দীপকের মাধ্যমে তোমরা ব্যাখ্যামূলক এবং তোমাদের মতামত তুলে ধরবে। সবাইকে ধন্যবাদ।